আমি নয়নাদিত্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট কাজী রওনক হোসেন। স্বাগত আপনাকে। আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, স্বাগত আপনাকেও। এছাড়াও আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ ভবনে উঠেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ৩টার দিকে নিজ বাসায় পৌঁছান তিনি। এ সময় নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষ হবার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়লেন তিনি। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি প্রতিবেদনটি। সংবিধান অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারীর বাসভবন। ৪৮ ঘন্টা আগেও এখানে ছিলেন সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে অনেকটা বিবর্ণ বিদায় নিলেন আলোচিত সমালোচিত এই রাষ্ট্রপতি। বঙ্গভবনে আনুষ্ঠানিক বিদায় শেষে দুপুর ২:৩০টায় গাড়িবহর নিয়ে বের হন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সকাল থেকেই গুলশানের তার নিজ বাসভবনে চলতে থাকে প্রস্তুতির কাজ। এসবি, ডিবি, এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করে। যোগ দেয় সেনাবাহিনীর ডগ স্কোয়াড। এছাড়াও বাড়ির সামনে ছিল পিজিআরের সদস্যরা। দুপুর ২টা ৫৭ গুলশানের বাসায় ঢোকেন সদ্য বিদায় রাষ্ট্রপতি। এ সময় বাড়ির ভিতরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারাও বারান্দা দিয়ে আগ্রহ নিয়ে দেখতে থাকেন তাদের নতুন প্রতিবেশীর আগমন। বাংলাদেশের রাষ্ট্রপতির বিদায়ে সংবিধান বা আইনে কোনো বাধ্যতামূলক রাষ্ট্রীয় আচার বা অনুষ্ঠান নেই। তবে ২০২৩ সালে মোহাম্মদ আব্দুল হামিদকে বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী গার্ড অফ অনার লাল গালিচা সংবর্ধনা পেয়েছিলেন তিনি। পুষ্পশোভিত খোলা জিপে ফুলের পাপড়ি ছিটানো হয়েছিল। স্বাধীন বাংলাদেশে সেবারই প্রথম অমন বিদায় সংবর্ধনা পেয়েছিলেন তিনি। পদত্যাগ করলেও দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন অবসর ভাতা, দাপ্তরিক ব্যয়, একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। পাশাপাশি মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা, বিনামূল্যে সরকারি যানবাহন এবং কূটনৈতিক পাসপোর্ট লাভ করবেন তিনি। এছাড়া দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধাও মিলবে। রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগ, অন্তর্বর্তী ও বিএনপি সরকারের ৩ কালই দেখেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত উচ্চারণ করতেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে ফিরে আসে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান। দায়িত্বের প্রয়োজনে সেই পরিবর্তনের সঙ্গেও নিজেকে মানিয়ে নেন তিনি। জয় বাংলায় শুরু করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। মনে হতে পারে এটি একেবারে স্বাভাবিক একটি ঘটনা, একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, বঙ্গভবন ছাড়বেন, এটি নিয়ম। কিন্তু আলোচনার বিশেষ গুরুত্ব এই জন্যই এখানে এনেছে যে নিরাপত্তার আধিক্য, অন্যদিকে বিচারের দাবি। এই আলোচনাটুকুও করতে চাই। কাজী রওনক হোসেন, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে এই যে বিচারের দাবি করা হচ্ছে, এখন একজন রাষ্ট্রপতির, সদ্য সাবেক রাষ্ট্রপতি, তার বিচারের আসলে আওতা কিংবা সুযোগ আসলে কতটুকু আছে? এখানে একটা হয় কি যে রাষ্ট্রপতি বা কিছু কিছু পদ আছে যে পদগুলোর কিছু মানে ইন্ডিমনিটি থাকে, তো তারা কিছু সুবিধা ভোগ করে এবং বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষেত্রে তো এটা একেবারেই অনস্বীকার্য যে উনি সর্বোচ্চ পদে অধিকারী এবং সেইভাবেই তাকে ট্রিট করা উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয়, বিশেষ করে বাংলাদেশে, আমরা অনেক সময় মানে অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু ডিমান্ড করি, অনেক কিছু বলি, অনেক স্লোগান দেই, যেগুলো ঠিক সত্যিকার অর্থে কাজে লাগে না। তো সেভাবে এখানে তো ধরেন যে উনি মানে সিস্টেমেটিক্যালি যেটা যে ওনার অসুস্থতা, এবং অসুস্থতাটাও মিথ্যা না, ওটাও সত্যি, তো তাকে ছেড়ে দিতে হলো বা ছেড়ে দিলেন। উনি এখন নিজে বাসায় চলে গেছেন এবং সম্ভবত খুব দ্রুত সময়ের ভেতরে উনি দেশ ত্যাগও করবেন, মানে চিকিৎসার জন্য। আচ্ছা, এখন অনেকেই আছে তারা দাবি করছে যে তাকে শাস্তি দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে। একটা বাস্তবতা হচ্ছে যে আপনি যখন যেই সরকারের আন্ডারে কাজ করেন তখন সেই সরকারের আজ্ঞাবহ আপনাকেও হতেই হবে, অথবা যে পলিটিক্যাল পার্টি বা পার্টি ইন পাওয়ার
সেটা আপনাকে ফলো করতে হবে। এখানে কিন্তু আপনি যদি রাষ্ট্রপতির দোষ খুঁজতে চান, মানে আওয়ামী আমলে যখন উনি রাষ্ট্রপতি ছিলেন তখন নিশ্চয়ই উনি বাংলাদেশ জিন্দাবাদ বা সবাগে বাংলাদেশ এই স্লোগান দেবেন না। ইটস কোয়াইট অবভিয়াস। তো এই ক্ষেত্রে আসলে এরকমভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরেও বাংলাদেশে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয় না। এই আলোচনায় হয়তো আমি আরও একবার ফিরতে চাই, তার আগে আপনার মতামতটিও একটু নিতে চাই স্যার। যদি একটু বলেন যে আসলে একজন রাষ্ট্রপতি যখন সদ্য সাবেক হলেন, তার আসলে তার ওই সময়ের যে সরকারের যে অপরাধ, রাজনৈতিক সরকারের যে অপরাধ, সেই অপরাধের দায় রাষ্ট্রপতির উপরে কতটুকু বর্তায়? কাগজে কলমে হওয়া উচিত না। এবং আমি স্যারের সাথে একমত একটা বিষয় যে আমাদের যে বর্তমান যে সিস্টেমটা, রাজনৈতিক যে ব্যবস্থা, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম। তো একটা দেশের রাষ্ট্রপতি যিনি আছেন উনি হচ্ছে মেয়র, হচ্ছে মোর ওভার হচ্ছে যে হেড অফ স্টেট। তো রাষ্ট্রপতি যেহেতু আছেন ওই যে কনস্টিটিউশনাল পজিশন, তো এটার হচ্ছে এখানে একটা উনি কনস্টিটিউশনাল ডিউটিসগুলো, ইউনিভার্সিটির চ্যান্সেলর বলুন, প্রধানমন্ত্রীকে সময় সময় উনি ওনাকে হচ্ছে কনসাল্ট করবেন বা প্রধানমন্ত্রী ওনাকে জানাবেন, অবগত হবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশে এখানে 91 সালের পর থেকে যত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে যে একটা সাংবিধানিক একটা পজিশনে আছে এবং তাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্সটা ওই রকম নাই। এবং অবশ্যই আমি বলবো যে উনি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস যখন, বর্তমানে ইতিহাস যখন আরও 10-20 বছর পর এখানে পর্যালোচনা করা হবে, উনার একটা কিন্তু এটা উনি কিন্তু একটা ইন্টারেস্টিং এখানে একটা ভূমিকা উনি পালন করেছেন, এটা সবাই স্বীকার করতে হবে। কেননা উনি কিন্তু এখানে অনেক উত্থান পতনের মধ্যে গেছেন। আপনি বলেন যে 3টি সরকার দেখে গেছেন, আওয়ামী লীগের শেষের সরকার, এবং 2 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আমলে, এবং হচ্ছে বিএনপির সরকার। এবং তিন সরকারকে শপথ করিয়েছে, এবং এটাই হচ্ছে রিমার্কেবল। এবং দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বহু চেষ্টা হয়েছিল রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য, কিন্তু আমরা জানতাম যে সাংবিধানিক এখানে হচ্ছে যে সংকট দেখা যাবে, কনস্টিটিউশনাল ভ্যাকিউম হয়ে যাবে, রাষ্ট্রপতি এখানে পদবিটাকে এখানে অপসারণ অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা থাকলেও করতে পারে নাই, কেন লিগাল এখানে অ্যাডভাইস নেওয়ার পর। এবং বিএনপির সময় আমরা যখন দেখলাম যে এখানে বিএনপি নির্বাচিত যে সরকার যখন আসলেন, বা ইনফ্যাক্ট পুরো সংসদ যখন নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি কিন্তু তার একটা কনস্টিটিউশনাল ডিউটি এখানে পালন করেছেন। এবং উনি এই বিগত 1.5 বছর ডক্টর ইউনূসের আমলে কিন্তু উনি কিন্তু হি হ্যাড কেপ্ট হচ্ছে ওনার ডিগনিফাইড একটা সাইলেন্স। হ্যাঁ, অবশ্যই এখানে এটা আমরা ডিনাই করতে পারবো না। উনি আওয়ামী লীগে উনি এখানে হচ্ছে একজন কর্মী ছিলেন, ছাত্রলীগের কর্মী ছিলেন, এটা তো কোনো হাইড করার বিষয় না, এবং এর জন্য উনি নির্বাচিত হয়েছিলেন। এবং আমাদের দেশে কিন্তু এখানে রাজনৈতিক এখানে ধারাটাই হচ্ছে, এমনকি ভারতেও, যে আপনার রাজনৈতিক দল যখন আসবে তখন তাদের মতাদর্শের কাছাকাছি লোককে ওরা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে করবে। যতই আমরা বলি যে রাষ্ট্রপতি এখানে হচ্ছে যে নিউট্রাল একজন মানুষকে আনা হবে, বা রাজনৈতিক এখানে মানে এই মিক্সের বাইরে থেকে আসা হবে। এবং আপনি যখন এখন বলছেন যে ওনার বিচার করা উচিত বা ইত্যাদি করা উচিত, কী কারণে বিচার করা উচিত আমি আপনি এখানে বলুন। দেখুন, আমাদের দেশে এমনিতে অনেক বিভাজন আছে, এবং আমাদের বিভাজনটা যারা বাড়াতে চায় বা জিনিসটাকে ডাইভার্সন ক্রিয়েট করতে চায়, বা একটা রাজনীতি অস্থিতিশীলতা এখানে সবসময় বজায় রাখতে চায়, এটা তাদের জন্য এখানে এটা হচ্ছে। অবশ্যই আমি বলবো যে শেখ হাসিনার সরকারের আমলে যারা এখানে গুম, খুন, দুর্নীতি এবং এই নিরীহ ছাত্রদেরকে জুলাই আগস্টে এখানে গুলি করে তাদেরকে এনে বিচার করুক, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারও পারে নাই। বিএনপি সরকার কতটুকু অগ্রগতি করে এটা দেখার বিষয়। কিন্তু আমরা যদি এখন সবাইকে এখানে এভাবে বিচার করা শুরু করতে পারি, তাহলে আমরা অনেকগুলো ছোট ছোট গৃহযুদ্ধ শুরু করছি। তো এটা তো আমাদের রাজনীতি স্থিতিশীলতার জন্য কাম্য না। অলরেডি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমে গেছে, রপ্তানি কমে গেছে, এবং হচ্ছে যে আমাদের এখন কিন্তু অচল অবস্থা এক ধরনের এখনও আছে, যে সরকার কাটাতে পারছে না। তার সাথে আবার জ্বালানি সংকট, এর সাথে আবার হচ্ছে হরমুজ প্রণালীতে, আবার হচ্ছে ইউএসএ। তো আপনি দেখুন, এতগুলো সংকটের মধ্যে আপনি আরেকটা ক্রাইসিস কেন করছেন? এটা কি বিরোধী দল কি মাঝে যে এখন একগাদা যে ওদের স্ক্যান্ডাল যেটা হলো ওখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, বা এনসিপি যে এখন মাঠে এখন আবার হচ্ছে যে ওদের ওই জুলাই অগস্টের এখানে চেতনার উপর পুঁজি করে, আমি এটা ছোট করে বলছি, আবার হচ্ছে মাঠটাকে গরম করার জন্য করছেন নাকি না? প্রত্যেকটি রাজনৈতিক দল এটা চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে আমরা কিছু কিছু জায়গায় এখানে হচ্ছে আমরা অ্যাগ্রি করি যে এখানে এর বেশি আমাদের যাওয়া উচিত না। ডক্টর ইউনূস যদি এখানে উনি যখন সরকার এখানে, আমি জাস্ট এইটা বলে এক লাইন ছেড়ে দিই, সরকার যখন উনি ছেড়ে দেওয়ার আগে উনি যতদূর জানা যে মিডিয়াতে আসে, উনি তো 6 মাসের জন্য, প্রথমে 1 বছরের জন্য উনি যা যা সরকারি সুবিধা হওয়ার একটা রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়ে গেছেন।
তো এখানে আর উনি তো এখানে রাষ্ট্রপতি, যদি ওনার নিয়ে যদি কোনো গুরুতর অভিযোগ না থাকে, এবং আজকে তো আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে কোনো, আমরা যেটা মিডিয়াতে আসছিল যে উনি লন্ডনে থাকাকালীন অবস্থায় নাকি শেখ হাসিনার সাথে উনি কমিউনিকেশন করেছেন, তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এমন কোনো এখানে উনি প্রমাণ পান নাই। অ্যাক্টিং যে এখানে যিনি এখন প্রেসিডেন্ট আমাদের স্পিকার, উনিও বলেছেন হচ্ছে যে এখানে যে উনি হচ্ছে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো লেট আস অ্যাকনলেজ দ্যাট ফ্যাক্ট। আমাদের সঙ্গে দুজন অতিথিও এরই মধ্যে যুক্ত হয়েছেন। একজন হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যানের উপদেষ্টা, জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে আছেন সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। যে আপনাদের কাছে আসবো তার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, যে মোহাম্মদ শাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে পুলিশের পুরস্কার ও সম্মাননা প্রদান বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলুন শুনে আসি বক্তব্যটি। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। আমরা পত্রিকায় দেখেছি, কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। সেই সময় দায়িত্ব পালনকালীন সময় তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি সরোয়ার তুষার আপনার কাছ থেকে একটু প্রথমে জেনে নিতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তারা সেটা করতেই পারে, কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই, কিংবা যদি কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে রাষ্ট্রপতি থাকার আগের অবস্থায়, সেই ক্ষেত্রে সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা তো দাবি করছেন তার বিচারে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার যে ভূমিকা, সেই ভূমিকাকে আপনারা প্রশ্নবিদ্ধ বলছেন। জি, সরোয়ার তুষার। জি, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা আপনি মাত্র আমাদেরকে শোনালেন, এটা বিএনপির যে টিপিক্যাল সুবিধাবাদের রাজনীতি, সেটারই একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখলাম, যেখানে তিনি একবার বলছেন যে বিরোধী দল থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোর কোনো ভ্যালিডিটি নাই, আবার বলা হচ্ছে যদি কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং বা তার বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নেব। গতকাল বা তার আগের দিন সম্ভবত আইনমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন যে আমরা এগুলো খতিয়ে দেখব। ফলে বিএনপির যে এক ধরনের ডিলেমা আছে যে তারা কি ধরনের এথিক্যাল পজিশন নেবে এই ধরনের পরিস্থিতিতে, এখানে সেটারই কিন্তু আমরা একটা বহিঃপ্রকাশ বা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আমরা কি বলেছি এই অবৈধ রাষ্ট্রপতি সাবেক, তার ব্যাপারে আমরা বলেছি যে তিনি, প্রথম কথা হলো তিনি একটা অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত রাষ্ট্রপতি ছিলেন। এটাই তো যথেষ্ট যে আপনি একটা অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত রাষ্ট্রপতি ছিলেন, এরপরে তার কোনো কথা দরকার নাই, সেটার তো এখন তাহলে বিচার হতে হবে বা তাকে তো এটার জন্য অ্যাকাউন্টেবল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তিনি দুদকে থাকাকালীন যখন তিনি কমিশনার ছিলেন তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তৃতীয়ত হচ্ছে তিনি একটা ব্যাংক দখলের সাথে জড়িত, ইসলামী ব্যাংক দখলের সাথে জড়িত। আপনি যদি ডেইলি স্টার পত্রিকার নিউজ দেখেন, দি কিউরিয়াস কেস অফ চিটাগাং কানেকশন, সম্ভবত 2022 সালে থেকে নিউজ, সেখানে ইন ডিটেইলস বলা আছে যে কিভাবে ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার যে রাষ্ট্র প্রযোজিত যে একটা মাফিয়া হাইজ্যাকিং আমরা তখন দেখেছিলাম, সেখানে এই চুপ্পুর ভূমিকা কি ছিল সেখানে পরিষ্কার বলা আছে। এর পাশাপাশি আমরা
ইন্টারিম সরকারের সময় কিংবা এই বিএনপি ক্ষমতায় আসার পরেও একাধিকবার বিএনপির তরফ থেকে বলতে শুনেছি যে তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে। তো সংবিধান লঙ্ঘন করলে আপনি তাকে শাস্তি দেবেন না? এটা যদি সংবিধান লঙ্ঘনই হয়, তো উনি রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় যদি সংবিধান লঙ্ঘন করেন, সেটা কি আনএড্রেস থাকবে? সেটা তো আনএড্রেস থাকতে পারে না। তিনি ইন্টারিম সরকারের আমলে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন, যে আপনার যখন তিনি বললেন যে প্রধান আমি পদত্যাগপত্র পাই নাই, এটা তো দেশের বিরুদ্ধে একটা অন্তর্ঘাতমূলক কথাবার্তা, যে আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাই নাই, এবং সেটা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। এরকম অনেকগুলো গ্রাউন্ড আমরা নিয়ে আলোচনা করেছি। অন টপ অফ দ্যাট, আপনি যদি বিএনপির মিডিয়া সেলের 2022 সালের পোস্ট দেখেন, তখন তারা একেবারে তথ্য প্রমাণ সহ দেখিয়েছিল কিভাবে চুপ্পু দুর্নীতির সাথে জড়িত, কিভাবে চুপ্পু দ্বৈত নাগরিক, কিভাবে তার মালয়েশিয়ান পাসপোর্ট আছে, এগুলো কিভাবে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এরকম অসংখ্য তথ্য প্রমাণ বিএনপির মিডিয়া সেল থেকে দেখানো হয়েছে। আমি আপনাকে সেগুলোর তথ্য প্রমাণ দিতে পারবো। তাহলে এখন সেই বিএনপি যখন এই চুপ্পুকে একটা নিরাপত্তা দেওয়ার জন্য বা সেফ এক্সিট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তো আমাদের কাছে এটা খুবই দুঃখজনক মনে হয়। এবং আরো আপনি জেনে অবাক হবেন যে আমি পাবনায়, যেহেতু তার বাড়ি পাবনা, আমি পাবনায় গিয়ে বলেছি যে তিনি পাবনার কলঙ্ক। আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে যে এই কথায় প্রতিক্রিয়া জানিয়েছে কারা জানেন? এই কথায় প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, প্রতিটা আওয়ামী লীগ না। বিএনপি এই কথায় প্রতিক্রিয়া জানিয়েছে এবং আমার বিরুদ্ধে মিছিল করেছে পাবনা শহরে। সো এরকম একটা অবস্থা আর কি। তো সার্বিক দিক থেকে আমরা মনে করি যে এই যে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলতে চাই, যে সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু একটা মানে মিস ইন্টারপ্রিটেশন, যে রাষ্ট্রপতির দায় মুক্তি। এটা হচ্ছে যিনি রাষ্ট্রপতি তার দায় মুক্তির কথা বলা হচ্ছে, যিনি সাবেক রাষ্ট্রপতি তাকে দায় মুক্তি দেওয়া হচ্ছে না। যে এই প্রসঙ্গে আমি একটু মন্তব্য নিয়ে নিতে চাই। হাবিবুর রহমান হাবিব, বিএনপি সুবিধাবাদী রাজনীতির একটি বক্তব্য বলে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যকে সরার তুষার বললেন, অন্যদিকে তাদের যে দাবি রাষ্ট্রপতির, সাবেক রাষ্ট্রপতির বিচারের, এটির সঙ্গে আপনি একমত কিনা? আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকদেরকে শুভেচ্ছা। কেউ যদি না বুঝে বলার কিছু আছে? বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো, তাদের সুন্নতে খাতনা হলো, বলতেছে এখন বিয়েটা অবৈধ। রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিল, মন্ত্রীর পদমর্যাদা দিয়ে যারা উপদেষ্টা হলো, পরবর্তী সময় এসে সংসদ সদস্য হয়ে রাষ্ট্রপতির কাছে শপথ নিল, এখন তারা বলতেছে রাষ্ট্রপতি অবৈধ। বল, এখানে বিএনপির কথা বলতেছে, তার নিজেদের চরিত্রটা কোন জায়গায় গেল? তারা শপথ না নিতে, আমরা নির্বাচিত হয়েছি, আমরা শপথ নেব না, দরকার আবার নির্বাচন হবে, তখন আমরা জয়লাভ করবো। এটা করলে তাদের মুখে এটা মানাতো। বিএনপি তো একটা দীর্ঘদিন ধরে এদের রাজনীতি করেছে, বিএনপির তো একটা দায়বদ্ধতা আছে সমাজের কাছে, দেশের কাছে। তাদের তো তা নেই। তারা যে জায়গাটা গিয়েছে, তাদের কথাটাকে মানুষ গ্রহণ করতো। তারা যদি স্বাধীনতা বিরোধীর সাথে গিয়ে যদি জোট করে এমপি হওয়ার জন্য যদি না দিত সুবিধাটা, তা বলার একটা সুযোগ ছিল তাদের। পাবনার যে কথাটা বলা হচ্ছে, পাবনা সেখানে রাষ্ট্রপতির বিরুদ্ধে শুধু বলা হয়নি, সেখানে আমাদের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিউনিভার্সিটির নাম ধরেও কিছু কথা বলা হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে। আমাদের দলের একজন নেতা ছিলেন, নাম হল ইসাক সরকার, দীর্ঘদিন জেল খেটেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপি সহ, ওরা চাঁদাবাজ। সে যখন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহী প্রার্থী হলো, দল তাকে বহিষ্কার করলো। তাকে নিয়ে যে মাতামাতি করলো তারা, তারপরে তারা যদি বিএনপি দিকে আঙ্গুল তুলে, তাহলে এটা দেশের মানুষ কিভাবে নিবে? এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এক সময় কাউন্সিলর, মেম্বার, তাদেরকে দলে নেওয়ার জন্য সরকারের প্রতি একটা তাদের ছিল যে এরা এই করতে পারবে, এরা দায়িত্ব পালন করতে পারবে। বিএনপি কোনো অনৈতিক খেলায় মাতে না। এখানে থাকবেন হাবিবুর রহমান হাবিব, থাকবেন সরওয়ার তুষারও। আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত নির্বাচিত খবরে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে জঙ্গর সলিমপুরের কথা।
চট্টগ্রামের একটি অঞ্চল, যে অঞ্চলে সন্ত্রাসীরা দীর্ঘদিন রাজত্ব করেছে। সাম্প্রতি সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে জায়গাটি সন্ত্রাসী মুক্ত করে। এবং আজকে কিছুক্ষণ আগের তথ্য হচ্ছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব পুলিশের ক্যাম্পে খাবারের পানিতে বিষ প্রয়োগ করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কি কারণে সেটি নিয়ে আসলে তদন্ত চলছে। সেখানে আমাদের সহকর্মী আছেন, তার সঙ্গেও আমরা একটু কথা বলে নিতে চাই। কি পরিস্থিতি আসলে সেখানে জঙ্গল সলিমপুরে, এবং বলা হচ্ছিল যে অসুস্থ হবার কথা। শাহনওয়াজ রিটন, আপনি আছেন সেখানে, কিন্তু বলা হচ্ছিল 3 জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, কারণ অনুসন্ধান করা হচ্ছে। সেই অনুসন্ধানে কি আসলো যে এখানে বিষ প্রয়োগ করা হয়েছে খাবার? আদিত্য, আসলে আজকে ভয়াবহ একটি শিরোনাম হতে পারত আন্তর্জাতিক গণমাধ্যমের অথবা আমাদের দেশীয় গণমাধ্যমে, যে কয়েকশো পুলিশ আহত, হতাহত, অথবা কয়েকশো শিশু হতাহত, সেরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটার আগেই কিন্তু এটা আসলে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বলে, যে চট্টগ্রামে যে জঙ্গল সলিমপুর, বাংলাদেশের যে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বলা হয়ে থাকতো, সেই জঙ্গল সলিমপুরে আজকে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা, এবং বিষ প্রয়োগ করেছে এমন একটি লাইনে যেখান থেকে শুধুমাত্র যে 200-250 পুলিশ সদস্য অথবা র্যাব সদস্য, যে যৌথ বাহিনীর সদস্য ক্যাম্পে থাকা, তারাই শুধু এই পানিগুলো ব্যবহার করতেন না। এখানে আশেপাশে স্কুল ছিল, এবং সেই স্কুলের যারা কোমলমতি শিশু আছেন তারাও সেটি ব্যবহার করতে পারতো, এবং এটা হলে বড় ধরনের দুর্ঘটনার একটি আশঙ্কা থাকতো। আমরা একটু করে দেখছিলাম এখানে পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব নাজিবুল হক আছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই কি ঘটেছিল আসলে। আমি বলছিলাম যে আসলে বড় একটি দুর্ঘটনার কবল থেকে আপনারা অলৌকিকভাবে বেঁচে গেলেন। জি, ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। এই স্থাপনাটা আমাদের নিজস্ব অধিকারে, ওর ভেতরে একটি ডিপ টিউবওয়েল আছে, এবং সাবমার্সিবল পাম্পের মাধ্যমে আমরা এই পাইপটার মাধ্যমে আমাদের ক্যাম্পের ওদিকে পানি নিয়ে যাই। এই লাইনটা থেকে শুধু ক্যাম্পের পানি পাওয়া যায় না, স্কুলের পানিটাও ব্যবহৃত হয়। সেখানে বিষ নিশ্চিত হলে কি করে, যে কি করে আবিষ্কার হলো যে আসলে এরকম একটি ঘটনা ঘটছে? এবং সকালবেলা আমাদের ফোর্স যখন, আমাদের পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য যখন উঠে সকালে যে ধৌত পরিচ্ছন্ন হওয়া করছিল, সে সময় তারা দেখতে পায় যে পানিটা অনেক বেশি সাদা এবং দুর্গন্ধময়। সে সময় তারা এটাকে সর্বপ্রথম লোকেট করে, যেমন আমরা সংগ্রহ করে রেখেছি। এটা আপনি দেখছেন যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা পরেও এখনও পানিটা দেখেন নাড়ালে কি পরিমাণ ফেনা হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে, এবং এর গন্ধটা খুবই উৎকট। আপনি দেখলেই দেখবেন যে এটা রাসায়নিক বিষ। এটা ক্লিয়ার, আমরা এটা ল্যাবরেটরিতে পাঠাবো, এবং এটা দিয়ে আমরা অলরেডি মামলার প্রস্তুতি নিচ্ছি। হত্যা চেষ্টার মামলা হবে। আপনি একটা ছবি দেখতে পারেন সকালবেলা যে পানিটা ছিল সেটা কতটা সাদা এবং ঘোলাটে, এটা থেকে আমরা নিশ্চিত হই, এবং সাথে সাথে আমাদের সকল সদস্যকে সতর্ক করি, স্কুলের টিচারদের সতর্ক করি, বাচ্চাদের অ্যালার্ট করি, এবং স্কুলের সবকটা বাথরুম আমরা লক করে দিই, কলগুলো লক। আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আছেন, তারা কি আসলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছে যে কারা এই কাজটি করলো? কেননা আমরা জানি যে সেখানে সিসি ক্যামেরা থাকবার কথা, তারা কি সেই বিষয়গুলোকে নজরদারির মধ্যে এনেছেন কিনা? পানির পাইপ কেটে, ইলেকট্রিক লাইন কেটে, রাস্তা কেটে ক্যাম্পে হামলা করেও যখন পাচ্ছেন। তো আমি কথা বলছিলাম যে পুলিশের অতিরিক্ত ডিআইজি, তিনি বলছিলেন যে সকালবেলা তারা আইডেন্টিফাই করেছে যে মোটামুটি এই দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছিল, এবং তারা মোটামুটি রেহাই পেয়েছে, সবাইকে সতর্ক করেছে, পানিগুলো ডিসপ্যাচ করেছে এবং ল্যাবরেটরিতে পাঠাচ্ছে। তবে যে জিনিসটি আসলে এটা তদন্ত, এবং তাদের বিভিন্ন টিম কাজ করছিল, তারা যেটি বলছিলেন যে আমি পাশে যদি একটু দেখাই, যে এই জায়গাটি কেটে দিয়ে এখানে প্রথমে যে জায়গাটি কাটা হয়, এবং এখান থেকে এটা পাইপটা বিচ্ছিন্ন করে সেখান থেকে বিষ প্রয়োগ করা হয়, পরে এটা এমনভাবে ঢেকে দেওয়া হয় যেন সেখানে কোনো কিছু হয়নি আর কি। তো সেটা হওয়ার পরেই তারা আসলে এরকম পুরো লাইনে ছড়িয়ে পড়ে এখানে আশেপাশে স্কুল ক্যাম্প, একটি সকালবেলা একটা আতঙ্কের মতো ছিল তাদের মধ্যে। তারা তড়িৎ ব্যবস্থা নিয়েছেন, ল্যাব টেস্টে পাঠিয়েছেন, এখনো পর্যন্ত হয়তো ফলাফলের বউ পাওয়া যায়নি। তারা বলছেন যে গুপ্ত হত্যার চেষ্টা হয়েছে। এর আগে আপনি জানেন যে পিছনে যে ক্যাম্পটি আছে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী আসার 3-4 দিন আগে এটা গুড়িয়ে দেওয়া হয়েছিল। আগামীকালকেও, এটা মিরাকেল কিনা জানি না, আগামীকালকেও কিন্তু চট্টগ্রামের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর একটি চায়না ইকোনমিক জোন উদ্বোধন করার কথা রয়েছে। সেই কর্মসূচির আগে এরকমটি একটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর এটি গুপ্ত হামলার মতো বলা যায়, যে নাশকতার। বোঝা যাচ্ছে যে এটি আসলে একেবারেই পরিকল্পিত একটি বিষয়, এবং সংবাদের শিরোনামে থাকবার জন্য এবং গুরুত্বপূর্ণ সরকারের কর্তা ব্যক্তিরা যখন সেখানে উপস্থিত হচ্ছেন তার আগেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর, এবং এটা খুব অ্যালার্মিং যে মানে দেশের পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে এরা। এটা খুবই অ্যালার্মিং। আর মানে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন,
অর্থমন্ত্রী যাবেন, সেই সময় এরকম একটা ঘটনা, সেখানে হয়তোবা অনেকেই খোঁজার চেষ্টা করবে যে লুপহোলটা কোথায়। জি, আমরা একটু আলোচনায় ফিরতে চাই। এটি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এর আগে আমি যদি আলোচনার স্বার্থে প্রসঙ্গটি তুলি, যে সাবেক রাষ্ট্রপতি ওনার দেয়া একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে এই যে উপদেষ্টা যারা আছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারে, তারা আমার কাছে শপথ নিয়েছেন। শপথ নেবার 1.5 মাস পর তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তার কাজের প্রশংসাও করেছেন। সেই উপদেষ্টা পরিষদের মধ্যে সরওয়ার তুষার, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এনসিপির উপদেষ্টারাও ছিলেন, তারাও সেখানে ছিলেন এবং রাষ্ট্রপতি বলেছেন যে তখন আমাকে প্রশ্ন করলো, তখন আমাকে প্রশংসা করলো, এখন এসে তারা বিচারের দাবি করছে। কিসের বিচার করবে? আমি প্রশ্নটি আরও একবার আমি আপনাকে করতে চাচ্ছি, যে তাহলে আপনি যে বললেন সুবিধাবাদী রাজনীতির কথা বিএনপির, এই ক্ষেত্রে এনসিপি কি একই ভূমিকায় ছিল তখন, মনে করেন আপনি? তখন এনসিপি বলতে কোনো দলই ছিল না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এনসিপি কেন্দ্রীয়, মানে প্রথম সারির নেতা যারা। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। 5 আগস্টের পরে বাংলাদেশে যে একটা অত্যন্ত এক্সেপশনাল সিচুয়েশন ছিল, সেটাকে যদি পরবর্তীতে মানে রেফারেন্স হিসেবে টানা হয় যে ওই সময় এটা ঘটেছে সুতরাং পরেও করা যাবে, এটাও একটা সুবিধাবাদী রাজনীতি। কারণ ওই সময় একটা স্টেবিলিটি নিয়ে একটা ভীষণ চিন্তা তৈরি হয়েছিল। পরবর্তীতে যখন আমরা কিছুটা স্থিতিশীলতা অর্জন করতে পেরেছি, তখন তাকে সরানোর বা তাকে অপসারণ করার অনেকগুলো সুযোগ এসেছিল। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম অতীতে নজির আপনি পাবেন যে স্পিকার না থাকা অবস্থায় কিংবা স্পিকার থাকা অবস্থাতেও কিভাবে স্পিকারকে বাইপাস করে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, এরকম নজির বাংলাদেশে অতীতে আছে, এমনকি পাকিস্তান আমলেও আছে। এক্সেপশনাল সিচুয়েশনে পলিটিক্যাল কনসেনসাস থাকলে যে কোনো কিছু করা যায়, কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টালি বা একটা যান্ত্রিক কায়দায় সংবিধানটাকে এখানে দোহাই হিসেবে ব্যবহার করা, এটাও হচ্ছে একটা সুবিধাবাদের রাজনীতি। মূলত হচ্ছে আপনি যেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে, যে তিনি কি কি করেছেন, তার অপরাধগুলো কি কি, সেটা আমাদের সবার কাছে খুবই পরিষ্কার। এখন সেইটাকে যদি কেউ ইগনোর করতে চায় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে এটা ইগনোর করা উচিত না। এবং বিশেষত ধরুন তিনি যখন রাষ্ট্রপতি, তখন বাংলাদেশে এত বড় একটা গণহত্যা ঘটে গেল জুলাই মাসে 24-এ, তিনি কি ভূমিকা পালন করেছেন শুধু তো এটা বললে হবে না যে তিনি তার পোস্ট অর্নামেন্টাল বা তার আসলে তেমন কিছু করার নাই। তিনি কিন্তু এই কৃতিত্ব নিয়েছেন যে গণ অভ্যুত্থানের পরে দেশকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। তাহলে জুলাই মাসে গণহত্যা বন্ধ করার জন্য আপনি কি ভূমিকা পালন করেছেন সেটাও তো আমরা জানতে চাইবো। আপনি কি তখন তৎকালীন সরকারকে বা প্রধানমন্ত্রীকে এ বিষয়ে কিছু বলেছিলেন, কিংবা এই বিষয়ে আপনার সংশ্লিষ্টতা কি, এটা তো খতিয়ে দেখা দরকার। এত বড় একটা গণহত্যা ঘটে গেল যে রাষ্ট্রপতির অধীনে, তাকে আবার আপনি এখন বলবেন যে তিনি সাবেক রাষ্ট্রপতি থাকা হিসেবে সমস্ত প্রোটোকল পাবেন, এবং এটা হচ্ছে বর্তমান সরকারের দায়িত্বশীলতা। একজন অবৈধ ফ্যাসিস্ট শাসনামলের রাষ্ট্রপতিকে প্রোটোকল দেয়া বা তাকে রক্ষা করা যদি বিএনপির দায়িত্বশীলতা হয়, এই দায়িত্বশীলতাকে বাংলাদেশের জনগণ সমর্থন। হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছ থেকে একটু অন্য একটি প্রশ্ন করতে চাই, যে নতুন রাষ্ট্রপতি নিশ্চয়ই 90 দিনের মধ্যে আসতে যাচ্ছেন, তো বিএনপির সরকারের যদি কোনো অন্যায় করে ফেলে কিংবা বিতর্কিত কোনো কর্মকাণ্ডের সৃষ্টি হয় বা করে, সেই ক্ষেত্রে সেই রাষ্ট্রপতির উপরে কতটুকু দায় আসবে? আমি আগে কথাটুকু একটু বলে আসতে চাই, এখানে তথ্যের মাত্রা ঘাটতি আছে। যেমন রাষ্ট্রপতি দেশে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিলেন, এই কথাটা সঠিক না। রাষ্ট্রপতির সঙ্গে মতিউর রহমান সাংবাদিক হিসাবে দেখা করতে গিয়েছিলেন, চা খেতে গিয়েছিলেন, চা খাওয়ার জন্য দাওয়াত চেয়েছিলেন। সেখানে কথার পরিপ্রেক্ষিতে মতিউর রহমান বলেছেন, আমি একটা বই লিখবো যে প্রধানমন্ত্রীর পত্রের ভিতরে কি লেখা ছিল। তখন রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে বলেছেন, প্রধানমন্ত্রীর পত্রের ভিতরে কি লেখা আছে তার তার্কিক প্রমাণ তো আমার কাছে নেই। শেষ। এটাকেই মতিউর রহমান সাহেব রং মাখিয়ে উনি বললেন যে এখনো রাষ্ট্রপতি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এই মিথ্যা একটা অসত্য তথ্যের উপর ভিত্তি করে সেদিন এনসিপি এবং সেই সময় সরকার রিজওয়ান আহমেদ থেকে শুরু করে অনেকেই খুব জোরালো ভূমিকা পালন করতে যাচ্ছিলেন। তখন আমিও তার ব্যাখ্যা দিয়েছিলাম, অনেকে তার ব্যাখ্যা দিয়েছিলাম, দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছিল। এটা কি, যে রাষ্ট্রপতি সেদিন যে দায়িত্বটা পালন করেছিলেন, এখন তাকে বারবার অবৈধ বলা হচ্ছে, তো শপথ তো তারা নিয়েছিলেন। অস্থির সময় যখন রাষ্ট্র গণহত্যা হয়েছিল এদেশে,
তখন রাষ্ট্রপতি অর্নামেন্টাল পোস্টের উনি রাষ্ট্রপতি ছিলেন, তখন প্রধানমন্ত্রী বিদ্যমান ছিল, সরকার ছিল, তখন তার করার কিছু ছিল না। কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী ছিল না, দেশ যখন টলটলায়মান অবস্থা, সেই সময় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সত্য কথা না বলেও দেশ রক্ষা করার জন্য। তখন রাষ্ট্রপতির কাছে তো পদত্যাগ ছিল না, কারণ উনি তো পদত্যাগ করেননি, পদত্যাগ না করে দেশ ছেড়ে চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন বা সেনাবাহিনী তাকে পাঠিয়ে দিয়েছেন, যেটি আপনি বলেন না কেন। সেদিন রাষ্ট্রপতি দেশ, যে আমার প্রশ্নের উত্তরটি যদি আপনি দিতেন যে সামনে নতুন রাষ্ট্রপতি, জি উত্তর তো দিচ্ছে, আমরা জানতে হবে, আপনি তো জানেন না জিনিসটা। তখন রাষ্ট্রপতি দেশ রক্ষার স্বার্থে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার স্বার্থে 3 বাহিনী প্রধানকে পিছনে রেখে উনি বলেছিলেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদ আমার কাছে আছে। আসলে তো রাষ্ট্রপতির কাছে ছিল না, উনি পদত্যাগ করেননি। সেই কথাটাই উনি মতিউর রহমানকে বলেছেন। মতিউর রহমান ওইটাকে রং মাখিয়ে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চেয়েছেন। এবার আপনি আসেন, রাষ্ট্রপতি একটা অনির্বাচিত বা ভোটারবিহীন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে, তার রাষ্ট্রপতি হয়েছিলেন, এটা ঠিক। ঠিক ওই সরকার যখন চলে যায়, তখন সেই মুহূর্তে তো রাষ্ট্রপতি তার দায়িত্বটা পালন করেছেন। তখন তো আমরা বলতে পারতাম যে আমরা রাষ্ট্রপতি মানি না, আমরা গণভোটের মাধ্যমে সরকারকে আমরা হটিয়েছি, আমরা নিজের সরকার, বিপ্লবী সরকার বলেন আর দেশ সরকারই বলেন। তখন তো সাংবিধানিক উদ্যোগে যাওয়া উচিত ছিল না, কারণ সাংবিধানিক গেলাম যখন, তখন সেটাকে নিয়ে তো এখন কথা বলার সুযোগ নেই। আরেকটা কথা হলো, বিএনপি সরকারের দায় দায়িত্ব রাষ্ট্রপতি যাবে কি না। আমি তার আগেও বলতে চাই যে বিগত 25 সরকার তখন ছিল, তখন আমাদের দেশের সাংবিধানিক যে অবস্থাটা, তাতে প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে কি হলো না হলো এসে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত বর্ণনা করে, এই ঘটনা ঘটেছে। ওই সরকার ক্ষমতা থাকা অবস্থায়, মানে বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায়, শেষের 2-3টা সফরে প্রধানমন্ত্রী এসে রাষ্ট্রপতির কাছে কথা বলে বলেন নাই যে কি করেছে, যেটা বাধ্যগত ছিল, করেন নাই। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, উনিও তো পাত্তাই দেন নাই। উনি তো বিদেশে বহুবার গিয়েছেন, একবারও এসে বঙ্গভবনে গিয়ে বলেন নাই, আলোচনা করেন নাই যে কি হলো আর কি করলাম, একবারও বলেন নাই। এমনকি নির্বাচনের 3 দিন আগে গিয়ে যে উনি চুক্তি করে আসলেন, সেই ব্যাপারে রাষ্ট্রপতির পরামর্শ করেও যান নাই, এসেও বলেন নাই। এবং আমাদের বর্তমান যে সরকার, আমাদের সরকার প্রধান, অর্থাৎ আমাদের মানে প্রধানমন্ত্রী, ওনার জীবনের সরকারের প্রথম উনি দুইটা দেশ সফর করলেন, মালয়েশিয়া এবং চায়না। কিন্তু ওই যদি সাংবিধানিক অবস্থা থাকে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়ে কিন্তু সেই চীন এবং মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা বা কর্মকাণ্ডের কথা কিন্তু বলেননি। তাহলে এইরকম একজন রাষ্ট্রপতি যার ক্ষমতা নেই, যাকে ইগনোর করার মতো অবস্থা আছে, ইগনোর করলে কিছু হয় না, সেই রাষ্ট্রপতি কি বিচার করবেন আপনি? যার ক্ষমতা নেই মারার, ক্ষমতা নেই ধরার, তার কি বিচার আপনি করবেন? আগামীতে তো সেই রকম একজন রাষ্ট্রপতি আপনারা নিশ্চয়ই নির্বাচন করবেন, তখন যদি এই সরকারের বিতর্কিত কোনো কর্মকাণ্ড থাকে, তার দায় কি ওই রাষ্ট্রপতির উপরে যাবে? এই রাষ্ট্রপতি তো সে দায়িত্ব তো না। এই সরকার যে 5 মাস ছিলেন, এই সরকারের কোনো বিতর্কিত কর্মকাণ্ড দায় রাষ্ট্রপতি নেবে না। তার আপনি রাষ্ট্রপতি কিন্তু আপনার সেই করেননি, আপনি রাষ্ট্রপতি দিয়ে আপনি সংসদ অধিবেশন শুরু হলো, তার বক্তৃতা দেওয়ানো ছাড়া তারপর রাষ্ট্রপতি কোন কাজটা করালেন? জি, আমার কাছে বিষয়টি স্পষ্ট। অন্য আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। রাষ্ট্রপতির বিষয়ে কিছুক্ষণ আগে আমি অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজে একটি নিউজ দেখছিলাম, যেখানে বলা হচ্ছে যে 10 মাস আগে সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তো রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সংবাদটিও নিশ্চয়ই আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটি ইসলামী ব্যাংকের যে শেয়ার জালিয়াতি প্রসঙ্গ সামনে নিয়ে এসে, কেলেঙ্কারি, জালিয়াতি বলি না, কেলেঙ্কারির প্রসঙ্গটি সামনে নিয়ে এসে এই ধরনের মামলা করা হয়েছে। এবং সেই মামলায় যে আমি সংবাদটি পড়েছি, এবং সেখানে যে বাদী উনি যে চালাকিটি করেছে, রাষ্ট্রপতির নামের বানান এবং তার বাবার নামের বানান এবং তার যে স্থায়ী ঠিকানা সেটিও ভুল দিয়েছেন, কিন্তু মামলার মধ্যে তার নামটি আছে। পরে এই প্রতিবেদক যিনি প্রতিবেদন করেছেন, তিনি যখন ওই বাদীর সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন উনি ওই ব্যক্তি, উনি রাষ্ট্রপতি। তার মানে এখানে তথ্য গোপন করেই মামলাটি করা হয়েছে। স্যার, আপনি যদি বলেন এই মামলাটি আসলে ভবিষ্যৎ কি? যদি আমি বলি যে সংবিধানের 51 ধারার কথাই যদি বলি, তাহলে তো প্রথমত হচ্ছে এই 51 ধারাই ভায়োলেট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ধন্যবাদ। কিন্তু এখানে হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে 10 মাস পর এটি কেন এখন আসছে। এটা হচ্ছে, দেখুন, এখানে একটা লজিক্যাল কজ অ্যান্ড এফেক্টের জিনিসপত্র।
আপনি যদি আপনার ছোট্ট করে যদি আপনার বিশ্লেষণ ক্ষমতা আমরা যদি সবাই ব্যবহার করি, তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রচুর সুযোগ ছিল যখন, এবং এটা তো দিনের মতো সত্য, কেউ বলছেন উনি ফেরেস্তা ছিলেন, এবং আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি যিনি, এবং ওনাকে যথেষ্ট সম্মান নিয়ে বলছি, কারণ উনি একটা কনস্টিটিউশনাল পজিশন এখানে উনি অকুপাই করছেন, ওটা আমাকে পজিশনটাকে সম্মান দিতে হবে, ব্যক্তিকে নাও দিই। কিন্তু সবাই ওনাকে জানতো হচ্ছে যে উনি কিন্তু এই বিশেষত হচ্ছে যে ব্যাংকিং খাতে ওনার এখানে এক ধরনের একটা সংশ্লিষ্ট ছিল, এটা নিয়ে অভিযোগ ছিল, কানা ঘোষা ছিল, এটা এখানে তথ্য প্রমাণে আসবে। এখন প্রথম কথা হচ্ছে দায় হচ্ছে যে প্রাক্তন আওয়ামী লীগ সরকারের, যতই আপনি বলি দামি নির্বাচন, এমন একজন মানুষকে কেন আনবে যার এখানে হচ্ছে যে দলের লোকই হোক কিন্তু যে অন্তত দুর্নীতির ঊর্ধ্বে না কেন, এটা হচ্ছে এক। এবং এটা হচ্ছে যে বর্তমান সরকার এবং পরের সরকারগুলোর উপর এখানে হচ্ছে এটা বর্তায়। দ্বিতীয়ত এখানে হচ্ছে যে উনি কি উনার যখন এই গুম খুন এগুলো হচ্ছিল তখন কি উনি বিবেক ব্যবহার করে কি উনি কি এখানে কুডি করে স্টেপ ডাউন, এরকম একটা প্রেসিডেন্ট কিন্তু ছিল হচ্ছে ভারতে, যখন আপনার মনে হচ্ছে যে আপনার অপারেশন ব্লুস্টার লঞ্চ করা হচ্ছে শিখদের উপরে, তো ভারতের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জিয়াল সিং, যিনি শিখ পাঞ্জাবি ছিলেন। উনি তখন ইন্দিরা গান্ধী সরকারের আমলে, পরে রাজীব গান্ধী সরকারের আমলে উনি এখানে পদত্যাগ করতে চেয়েছেন, বহু কষ্টে ওনাকে থামানো হয়েছে। কিন্তু এই কিছুদিন আগেও বিজেপির এখানে সরকার আমলে ওদের যে এখানে ভাইস প্রেসিডেন্ট ধাঙ্কার, উনি কিন্তু এখানে স্টেপ ডাউন করেছেন পলিসি এখানে। তো আপনিও যদি এখানে হচ্ছে যদি কন্ট্রোভার্সি ঊর্ধ্বে থাকতে চান তাহলে, এবং এটা যদি এখানে একটা রেসপেক্টেবল পজিশন, যদি সরকারের রাজনৈতিক সরকারের সাথে যদি ওদের অপকর্মের সাথে আপনি লিপ্ত না হতে চান, তখন কিন্তু আপনার মোরাল অথরিটিটা এক্সারসাইজ করা উচিত। এবং আমি বলবো যে এখানে হচ্ছে উনি একটা নো ম্যানস ল্যান্ডে ছিলেন, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উনি অপাঙ্ক্তেও ছিলেন কিন্তু কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টের জন্য। এবং অবশ্যই বিএনপি যখন একটা নির্বাচিত সরকারে আসে, বা ধরুন জামাত বা এনসিপি, অবশ্যই ওনাকে রাখতো না। এটা হচ্ছে লজিক্যাল এখানে এক্সারসাইজ। এবং আমাদের ভবিষ্যতে বর্তমান সরকারকেও দেখবো, চাইবো, এখানে আর প্রত্যাশা থাকবে নাগরিক হিসেবে, এবং পরের সরকারগুলো যারা আছে বিরোধী দল থেকে যদি হয় কোনদিন, যে এমন একজনকে আপনি রাষ্ট্রপতি নির্বাচিত করেন যিনি মোটামুটি উনি বিতর্কের ঊর্ধ্বে, যাতে এই রকম প্রশ্নগুলো এসে যাতে মানুষকে এখানে একটা অস্বস্তির মধ্যে ফেলা যায় না। এবং দেশের এখানে আমাদের অনেক এখানে সমস্যা আছে, যেমন আপনি বলেন যে কত বড় এখানে হচ্ছে যে মারাত্মক একটা ঘটনা হতে পারতো, র্যাব এবং পুলিশের লাইন এখানে পয়জন করা হচ্ছে। তার মানে এখনো দেশের আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু এখনো স্থিতিশীল হয় নাই। দেশকে অস্থিতিশীল করার জন্য বিগত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার সময় আমরা দেখলাম ষড়যন্ত্র চলছে, এখনো চলছে। এবং এটা শুধু সরকার না, এটা বিরোধী দল, এটা হচ্ছে সবাই কিন্তু একটা নির্বাচিত সংসদ পেয়েছে, এটা হচ্ছে আমাদের উত্তরাধিকার। যে 1400 লোক মারা গেছে, এখন কিন্তু হচ্ছে সবারই উপর দায়িত্ব বর্তায় যে এখানে হচ্ছে দেশের স্থিতিশীলতা আনার জন্য কি কি কাজ করা যায়, কিছু আপোষে কাজ করতে হবে। কেন আমাদের ইতিহাস সবসময় কন্ট্রোভার্সিয়াল। এবং আপনি যে টেকনিক্যাল হিসাবে বললেন, এটা একজন আইনজ্ঞই বলবেন, কিন্তু যদি আপনার ডেটা যদি এখানে ভুল তথ্য এখানে আপনাকে যদি ফাইল করেন কেসে, তাহলে কিন্তু এখানে হায়ার কোর্টে কিন্তু এটা মামলাটা এখানে রিজেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, এতটুকু আমি বলতে পারি। মেরিটটা নষ্ট হয়ে যায় বা এটা ওয়েটটা কমে যায়। মেরিট নষ্টের প্রসঙ্গ তো আছেই, কিন্তু একই সঙ্গে সংবিধানের 51 অনুচ্ছেদও আছে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হতে পারবে না, কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা হলো। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে যেটা হয়েছে কি, যে আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে কিন্তু এই মামলাটা হতে পারতো না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতিকে আসলে কোনো গুরুত্বই দেয়নি, যেই কারণে এই সুযোগটা হয়েছে। তা নাহলে পরে সংবিধানকে লঙ্ঘন করে, 51 ধারাকে লঙ্ঘন করে এটা কিন্তু সম্ভব ছিল না। আবার এই যে কথাটা মানে আমার সহ আলোচক বললেন যে 10 মাস পরে কেন এটা এলো, একটা ব্যাপার আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দেশটা একটা ক্রান্তিকাল পার করছে, এবং এখানে এই যে বিভাজন এবং অস্থিতিশীল করার একটা যে অপপ্রয়াস, এটাকে আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কারণ এই সমস্ত জিনিস দিয়ে এখন একটা বিতর্ক এনে হইচই করে আবার একটা অস্থিতিশীল অবস্থা আনার, এটা মানে আমাদের মনে হয় এটা কাঙ্ক্ষিত না। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। কক্সবাজারের যুবলীগ নেতা ও কাউন্সিলর একরামুল হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় সাভারের শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। একটি প্রতিবেদন আছে, দেখে আসি প্রতিবেদনটি। 2018 সালে ক্রসফায়ারে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিজের মেয়ের সাথে এভাবেই কথা বলেছিলেন কক্সবাজারের তৎকালীন কাউন্সিলর একরামুল হক, যে মৃত্যুর পর দেশসহ আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর এ ঘটনায় ক্রসফায়ারের অভিযোগে তদন্তে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার সেই তদন্তের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি বদি, সাবেক আইজিপি বেনজির সহ র্যাবে কর্মরত 6 জন সেনা কর্মকর্তা। এদিন অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা যাতে এটা নিয়ে যাতে কোনো রকমের উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যাতে আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসাবুল ইয়ামিনকে হত্যায় এদিন 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক প্রত্যক্ষদর্শী। একই সাথে ওবায়দুল কাদেরের মামলার স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলেন, কিন্তু আমার কাছে বারবারই মনে হয় যে এইরকম একটি ঘটনা, যেটি বলা হয় যে কথিত বন্দুকযুদ্ধ কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এরকম একটি অকাট্য প্রমাণ থাকবার পরেও এতদিন পর্যন্ত বিচার হয়নি, এবং এখন যখন বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে যাদের নাম আসছে, এর মধ্যে 4 জন এর মধ্যে গ্রেফতার আছে, যাদের নাম আসছে, এটি কি আসলে কখনো কি আবার অতীতের মতো এটি সামনে আসবে যে এটি রাজনৈতিক হিসেবে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় আপনি আমাকে বলেন যে এ পর্যন্ত যতগুলো রায় হয়েছে তার রায় কার্যকর হয়েছে কয়টা? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 17 বছর ধরে রায় হয়ে গেছে ফাঁসি হয়নি। এই যে রামিসা করে খুব হইচই হলো, এখন কিন্তু রামিসা ঢাকা পড়ে গেছে। তনু হত্যা নিয়েও অনেক হচ্ছে, সেটাও ঢাকা পড়ে গেছে। আমাদের ওই যেটা বললাম যে এখানে সেই 500 বছর আগেকার মানে বিচারিক নিয়ম কানুন বা আইন দিয়ে এখানে এগুলো কোনো কিছুই হবে না। আর এটা তো আমাদের একটা কি বলবো যে পলিটিক্যাল একটা মানে এটাকে কি বলে মানে পলিটিক্যাল একটা সিস্টেম হয়ে গেছে যে সরকার পরিবর্তন হলেই সব কিছু পরিবর্তন হয়ে যায়। তখন হয়তো বলা হবে যে না, এটা তো পলিটিক্যাল ব্যাপার ছিল, এটা কোনো ক্রস ফায়ার না, এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং না, এরকম বলা হবে। আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে একেবারে ছোট করে যদি বলেন, মূলত এই ধরনের যখন এই মামলার কিংবা বিচারিক প্রক্রিয়া একটি সুযোগ এসেছিল, সেই সুযোগটাকে আমরা হাতছাড়া করব নাকি কোনো বিতর্কের মধ্যে আবার নতুন করে জড়িয়ে যাব? দেখুন, আমাদের দেশ এতটাই বিভাজিত যে আপনি যখন এখানে এই মামলা নিয়ে প্রসিড করবেন তখন বলতে থাকেন, আমি একটু পত্রিকা দেখতে চাই। হ্যাঁ, জি জি।
জি, যে আমরা যখন মামলায় প্রসিড করব তখন দেখবেন যে হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা ওরা বলবে এটা রাজনৈতিক এখানে হচ্ছে স্বার্থ এখানে চরিতার্থ করার জন্য এখানে মামলা ফাঁসানো হচ্ছে। এবং এখানে তো আমরা দেখি যে আমরা জানি কাক কাকের গোশ খায় না, কিন্তু এখানে মাংস খায় না। তো আমরা এখানে দেখছি যে প্রমাণই পাচ্ছি হচ্ছে যে ওদের নিজের দলের লোকরাও তাদের এখানে ওদের হাত থেকে বাঁচে নাই। এবং সমস্যাটা একটাই, যেই সরকার ক্ষমতায় আসে, যেহেতু আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, যেটা এখানে আমি বলবো যে জুলাই অগস্টের আন্দোলনের পরে এটা মূল এখানে একটা দাবি ছিল সকল দলের। এইটা কিন্তু হচ্ছে রাজনৈতিক দল বা ক্ষমতাসীনরা যখনই আসে, বিচার বিভাগটা যেহেতু প্রশ্ন করে না, তার জন্য কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং যখন পট পরিবর্তন হয়, তারা আগের যতগুলো মামলা আছে দেখবেন আলাদিনের চেরাগের মতো এখানে হারিয়ে যায়। এবং এই বিচার বহির্ভূত যে হত্যা বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যতদিন না আমাদের থামবে, আমাদের দেশে কোনো ক্রেডিবিলিটি থাকবে না। জি, আমরা একটু আজকের পত্রিকার অনলাইন শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। প্রথমেই আছে প্রথম আলো, হঠাৎ কেন 18 মন্ত্রীর স্কট প্রত্যাহার, নেপথ্যে কি? নিশ্চয়ই আপনারা এই খবরের মধ্যে দেখেছেন যে 7 জন মন্ত্রীর যে তাদের যে স্কট ছিল কিংবা নিরাপত্তা যেটি ছিল প্রোটোকলে, সেটি সরিয়ে নেওয়া হয়েছে। 7 জনের রাখা হয়েছে, 18 জনের মন্ত্রীর সরিয়ে দেওয়া হয়েছে। এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নির্বাচনের আগে কেন এত প্রাণহানি, এটি আরেকটি শিরোনাম। এর বাইরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা, নরেন্দ্র মোদীর যে দাবিটি ছিল। অন্যদের এর পরের পত্রিকায় যেতে চাই, বিবিসি বাংলা, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিসি। তো যেটি একেবারে নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়া। এর বাইরে মোদির মেটিকুলাস ডিজাইনে একরাম হত্যা, বললেন চিফ প্রসিকিউটর, যেটি আজকে তিনি বলেছেন যেটি একেবারে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এর বাইরে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন যে মোদির মেটিকুলাস ডিজাইনেই আসলে একরাম হত্যা করা হয়েছে? এটি যেটি অভিযোগ ছিল ইয়াবা ব্যবসার সঙ্গে শোনা গেছে। এবং ওখানকার যিনি এখানে যে ডন যেটাকে বলা হয়, এই ভদ্রলোকের বা এই কথিত ব্যক্তিরই নাম বারবার আসে, যার পরে ওনাকে অপসারিত করা হলো শেখ হাসিনা সরকার আমলে, ওনার স্ত্রীকে নিয়ে আসা হলো। ওনার আধিপত্য এখনো নাকি শোনা যায় এখনো আছে। তো এখন এটা হচ্ছে যে ড্রাগসের এখানে স্মাগলিং এবং হচ্ছে যে লোকাল এখানে হচ্ছে গ্যাংস, এটার সাথে কিন্তু এখানে হচ্ছে এই যে আমাদের নার্কোটিক্সের যে এখানে ট্রেডটা এবং এটার সাথে যে মাফিয়া গ্যাংটা আছে, এটা কিন্তু এখনো হচ্ছে আমাদের বিশাল বড় ল অ্যান্ড অর্ডারের একটা ইনস্টেবিলিটি। আমরা আশা করব এই কক্সবাজার অঞ্চলের এই ধরনের ইয়াবা কিংবা অন্যান্য মাদকের যে বাণিজ্য, সেটি কমে আসবে, কেননা ওই অঞ্চলের সংসদ সদস্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরের পত্রিকায় যেতে চাই, পরের পত্রিকা সমকাল, নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, ইরান যুদ্ধে আটকে গেছে ট্রাম্প, যেটি কিছুক্ষণ আগে আমি অন্য আরেকটি পত্রিকার শিরোনামে দেখছিলাম, তাদের বোমার মজুদ ফুরিয়ে আসছে বলে একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করেছে। এরপরে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিয়ে আলাদা অনুসন্ধান নয়, বাংলাদেশ ব্যাংকের বিএফইউকে এটি বলা হয়েছিল। এবং বিএফইউ যেহেতু কোনো ব্যক্তির কোনো দুর্নীতির অনুসন্ধান করেন না, যদি কোনো প্রতিষ্ঠানের হয় এবং ওই প্রতিষ্ঠানের সাথে যদি কোনো ব্যক্তির যোগসাজশ থাকে, সেই ক্ষেত্রে বিএফইউ সেই ধরনের তদন্ত করতে পারে, সেটিরই আসলে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এর বাইরে রয়েছে যুগান্তরটি একটু দেখে নিতে চাই। দাঁত মাজার পেস্টেই বিষ, এখানে এটি একটি গবেষণা প্রতিবেদন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দেশি বিদেশি প্রায় 32টি টুথপেস্টের গবেষণা করেছে এবং সেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এটিকে আপনি কিভাবে দেখছেন যে আসলে বিভিন্ন সময় তো আমাদের গবেষণা হয়েছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান করেছে, তারপরে আসলে ব্যবস্থা কি হয়? যদি কাজী রওনক হোসেন আপনার কাছ থেকে মন্তব্য দিতে চাই। আসলে এই ধরনের জিনিসগুলো আমরা এক এক সময় এক একটা সামনে আসে এবং তখন আমরা এটা নিয়ে আলোচনা করি, কিন্তু সব পেস্টেই যে মাইক্রোপ্লাস্টিক অনেক বেশি ক্ষতিকর তা কিন্তু না। দেখতে হবে সেটার মাত্রা কতটুকু পাওয়া গেছে কোন পেস্টে। এখন মানে তার মানে হলো যে আমাদের আর পেস্ট ব্যবহার করা যাবে না, আমাদেরকে আবার সে ওই যে আগেকার দিনের মাজনে ফিরে যেতে হবে। তো মাজনে ফিরে যাওয়ার সুযোগ নাই, আমাদের এগুলো থাকবে। আরেকটা জিনিস আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে এরকম মাল্টিন্যাশনাল বা এদের যে জিনিসটা হয় তা হচ্ছে যে তারা প্রচারের জন্য তাদের নিজেদের প্রোডাক্টকে হয়তো আরেকটা কোম্পানি পেস্ট বা কিছু কয়েকদিন পরে বের হবে যে এটাতে মাইক্রোপ্লাস্টিক নাই,
আচ্ছা, এর বাইরে যে সংবাদগুলো রয়েছে, মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এটি রয়েছে বদির সংবাদ যেটি আমরা দেখছিলাম। এর বাইরে আরেকটি মজার একটি খবর দেখছি, সর্বশেষে ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলার পর 3 লাখ টাকা জরিমানা। খবরটির ভিতরে একটু যদি দেখে আসি, এটি কোথাকার ঘটনা একটু এটি গাজীপুর প্রতিবেদক পাঠিয়েছে, তার মানে গাজীপুরের কোনো একটি জায়গায় অভিযান হয়তো করতে যাওয়ার পর গাজীপুরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত না হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলার পর রেহাই পেলেন না সরকার এগ্রোর মালিক। অনুমোদনহীন প্রাণী খাদ্যের উৎপাদন ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণামূলক পণ্য বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটি 3 লাখ টাকা জরিমানা আছে। এই ছিল আমাদের আজকের খবর, হাতের অনলাইনের খবর। এর বাইরে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কাজী রওনক হোসেন, একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই পারভেজ করিম আব্বাসী, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক আপনাদেরকেও এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। নিশ্চয়ই আগামীকাল একই সময় নির্বাচিত খবরে আবারও আমরা হাজির হব, সেই সময় আপনারা আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।